তাহলে বলতো অন্য দেশের সাথে উদাহরণ সৃষ্টি করে যে এটার সাথে রাজাকারদের সম্পর্ক আছে। কিন্তু এত বড় ভয়াবহ বন্যা যারা সৃষ্টি করে কিংবা প্রাকৃতিক দুর্যোগ যে পর্যায়ে আপনি বলেন না কেন, সেটার পরে বাংলাদেশের সরকার অর্থনীতি নাই, টাকা নাই, পয়সা নাই, তারপরেও যে 100 দিন কিভাবে থাকে এটাও আমার কাছে একটা প্রশ্ন। আমি মনে করি এটা আল্লাহর বিশেষ মেহেরবানিতে হয়তো এই সরকার টিকে আছে। এটা হচ্ছে এই সরকারের প্রথম ভালো জায়গা। দ্বিতীয় হচ্ছে, আপনারা দেখেন রেমিটেন্স যোদ্ধারা আমরা শপথ নিয়েছিলাম যে বাংলাদেশে শেখ হাসিনা যতদিন থাকবে আমরা আর টাকা পাঠাবো না, কারণ আমার টাকা দিয়ে তিনি গুলি করে মানুষকে হত্যা করত, র্যাবকে দিয়ে মানুষকে গুম করাতো, পুলিশ দিয়ে বাড়িতে বাড়িতে মানুষদেরকে চুরি করা হতো। সেই জায়গা থেকে আমরা যখন রেমিটেন্স যোদ্ধারা সিদ্ধান্ত নিয়ে রেমিটেন্স স্টপ করেছিলাম, এই সরকার আসার পরে সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষরা আবার টাকা পাঠানো শুরু করলো। আপনারা শুনলে খুশি হবেন যে গত কয়েকদিন আগের যে রেমিটেন্স এসেছে সেটা বিগত অনেক বছরের তুলনায় এই সরকারের উপরে বিশ্বাস রেখে বাংলা ভাষাভাষীরা দিয়েছে, সেটা কিন্তু এই সরকারের একটা সফলতা। সবচেয়ে বড় জায়গাটা আপনি জানেন যে ঋণ রেখে গিয়েছে শেখ হাসিনা, এই ঋণের টাকা আমাকে পরিশোধ করতে হবে। খেয়েছে শেখ পরিবার, খেয়েছে পুতুল, খেয়েছে জয়, খেয়েছে আজকের আওয়ামী লীগের পরিবার, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীরা, আর টাকা পরিশোধ করতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে। এই হচ্ছে বাংলাদেশ, এবং এটা পরিশোধ না করলে উপায়ও নাই, কারণ ইন্টারন্যাশনাল কমিটমেন্ট যখন হয় সেই কমিটমেন্টগুলোতে আপনাকে ফুলফিল করতে হবে, না হয় রাষ্ট্রের উপরে এটার একটা দায়ভার চাপবে। ভবিষ্যতে আমাদেরকে কেউ রাষ্ট্র করবে না, ঋণও দিবে না, লোনও দিবে না। সো লোন পরিশোধ করতে গিয়ে আজকের এই সরকারকে কিন্তু হিমশিম খেতে হচ্ছে। আমি এই সরকারের কয়েকটি ব্যর্থতা বলতে চাই, যেটা আমাদের আগামী দিনে যদি এই সরকার তারা যদি সুন্দরভাবে অগ্রসর না হয় তাহলে এই দেশটাকে সুন্দরভাবে টিকানো যাবে না। প্রথম কথা হচ্ছে, আমরা এই সরকার প্রতিষ্ঠা করার জন্য কোন থিম নিয়ে এই সরকারকে প্রতিষ্ঠা করেছি? কোন রাজনৈতিক দল কি সরাসরি কোন একটা দলের উদ্যোগে এই সরকারের পরিবর্তন হয়েছে, না সামষ্টিক জাতিগোষ্ঠীর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই সরকারের পরিবর্তন হয়েছে? সরকারকে সবার আগে বুঝতে হবে এই চেতনাটা এমন একটা চেতনা, যখন আমাদের মতো সামনে মঞ্চে উপবিষ্ট অনেক বিজ্ঞ ব্যক্তিরা তারা যখন ব্যর্থ হয়েছে, 16 বছরে অন্তত 1600 বার আন্দোলন হয়েছে ছোট বড় বাংলাদেশে, একটা আন্দোলনও কিন্তু ফ্যাসিবাদকে পতন ঘটানো যায় নাই। যখন সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করে জীবন দিয়েছে, আবু সাঈদের মতো মানুষরা বুক পেতে দিয়েছে, তখনই বাংলাদেশ স্বাধীন হয়েছে। এখন এই স্বাধীনতার কথা জ্বললে অনেকের গা জ্বলে, বলে এটা আবার কেমন স্বাধীনতা? হ্যাঁ, এটাই স্বাধীনতা, যেই স্বাধীনতার কারণে আমি 6 বছর বিদেশে শেখ হাসিনার মামলা, হুলিয়া, তারপরে এগুলোকে মানে প্রোটেক্ট করে বিদেশে থাকতে হয়েছে, দেশে আসতে পারি নাই। আর আজকে স্বাধীনতার কারণে আমরা কিন্তু এখন সেমিনার হলে কথা বলছি, দিস ইজ নেম কল ফ্রিডম। আজকে সেই স্বাধীনতা বাংলাদেশে হয়েছে। আমি এজন্য প্রথমেই কৃতজ্ঞতা জানাই আমাদের শহীদদের প্রতি, আল্লাহ তাদের জান্নাত নসিব করুক, শাহাদাতের মর্যাদা দান করুক। যারা আহত হয়েছেন তাদেরকে সুস্থতার জন্য আমাদের কাজ করতে হবে। আমি যে কথাটা বলতে চাই যে আজকের এই বাংলাদেশে একটি গোষ্ঠী এই দেশটাকে ব্যর্থ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই গোষ্ঠীটা আসলে আপনার মাঝে লুকায়িত, এখানে বসা আছি, এর মধ্যেও আপনি চাইলে একজন দুজন পাবেন মনে মনে চিন্তা করে যে বাংলাদেশ ভালো চলুক, কিন্তু বিপ্লবী চেতনা তার মধ্যে নাই। আজকের এই বাংলাদেশটা যারা শহীদ হয়ে গিয়েছে তাদের চিন্তা হচ্ছে ক্ষমতা নয়, টেন্ডার নয়, চাঁদাবাজি নয়, ধর্ষণ নয়, হত্যা নয়, তারা চায় মাতৃভূমি, এমন একটা দেশ চায় যেই দেশে সকল মানুষ ইকুয়ালিটির ভিত্তিতে ধর্ম, কর্ম, সমাজ ব্যবস্থা, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই স্বাধীনভাবে থাকবে। সেই রকম একটা দেশ কিন্তু এই শিক্ষার্থীরা চেয়েছে। অতএব সেই দেশ যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে আমাদের মধ্যে অন্যতম একটি উপাদান তৈরি করতে হবে, সেটা হচ্ছে আমাদের মধ্যে এই দলীয় রাজনীতির খেলার ভিতরে পড়ে যাতে রাষ্ট্র সংস্কার বন্ধ না হয়। আমাদেরকে সংস্কার করতে হবে, সাংবিধানিক সংস্কার, রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার, নির্বাচন কমিশনের সংস্কার। বর্তমান শিক্ষার্থীরা যেই ধরনের কার্যক্রম নিয়ে মাঠে আন্দোলন করে দেশকে স্বাধীন করেছে, সেই সংস্কার করতে হবে। তাতে লাগবে একটু হৃদয়টা বড়, ভয় পেলে চলবে না। এই দেশে যারা রাজনীতি করে, বিএনপি, জামাত, চরমনাই, হেফাজত, অন্য ডান বাম, এরাই আগামীতে সম্মিলিত উদ্যোগে হোক, পার্সোনাল জায়গা থেকে হোক, ক্ষমতায় তারাই আসবে। কিন্তু তাদেরকে যেটা করতে হবে, বাংলাদেশের এই শিক্ষার্থীদেরকে ভয় না পেয়ে শিক্ষার্থী বান্ধব, সাধারণ জনতার বান্ধব সাংবিধানিক সংস্কার এবং রাষ্ট্রীয় কাঠামো পুনর্নির্মাণ করে তারপরেই তাদেরকে আসতে হবে। যদি সেটা তারা বুঝতে অক্ষম হয় তাহলে আগামী দিনের এই বাংলাদেশ সুন্দরভাবে চলবে না। আবারও 5 বছর, 10 বছর, 20 বছর পরে
ক্ষমতার পালাবদল করতে গিয়ে আমাদের এরকম 2000 এমন আছে 5000 মানুষও হত্যার শিকার হতে পারে। অতএব আমরা সেরকম একটি রাষ্ট্র আগামীতে আর চাই না। আগামীর বাংলাদেশ হোক সুন্দর সুষ্ঠু বাংলাদেশ। আমি গতকালকেও এখানেই নিচে মনে হয় একটা সেমিনার হলে বলেছিলাম দুঃখ করে, যে বাংলাদেশে আজকে যারা যুদ্ধ করলো সেই শিক্ষার্থী যার হাত নাই পা নাই চক্ষু নাই, তাকে এখন রাস্তায় চিকিৎসার জন্য আন্দোলন করতে হয়। এইরকম বাংলাদেশ তো আমরা দেখতে চাই না। এটা কেমন কথা? বাংলাদেশে আমার ঘরে বাতি জ্বলার আগে সবার আগে ওই যার হাত নাই পা নাই তার চিকিৎসা দরকার। আজকে যে লোকটা যুদ্ধ করেছে সবার আগে তার জন্য কথা বলা দরকার। কেন এরকম বাংলাদেশ হবে? বাংলাদেশে যদি প্রয়োজন হয় একটা পদ্মা সেতুর বাজেট কিংবা একটা জাতীয় বাজেট কিংবা দুর্নীতিগ্রস্ত শেখ পরিবারের সকল দুর্নীতির সকল সমপরিমাণ টাকা আমাদের এই শিক্ষার্থীদের অঙ্গ প্রত্যঙ্গ স্থাপনের জন্য চিকিৎসার জন্য সবার আগে ব্যয় করতে হবে। তাছাড়া বাংলাদেশ কোনোদিন স্বাধীন হতে পারে না। অতএব এই বৈষম্য দূর করার জন্যই আমরা আমাদের শিক্ষার্থীরা যে দাবি তুলেছে এই দাবির পক্ষে থাকতে হবে। মনে রাখবেন, যেই দেশে গুণীজনের কদর হয় না সেই দেশে কোনোদিন গুণীজন জন্মায় না। কত বড় ত্যাগ, কত বড় ভালোবাসা, কত বড় হৃদয় নিংড়ানো অবস্থান থেকে তারা আজকের শহীদ হয়েছে। আপনি হয়তো ভাবছেন ওনারা ক্ষমতার জন্য শহীদ হয়েছে। আমি যখন বিদেশে বসে রাত ভর লাইভ করতাম, আপনারা হয়তো অনেকে দেখেছেন, কান্না করতাম অনেক সময়। আমি ওনাদেরকে দেখে ভাবতাম যে আসলে তারা কেন শহীদ হয়েছে। পরে আমি খুঁজে দেখলাম যে না, তারা আসলে সত্যিকার মাতৃভূমির জন্য শহীদ হয়েছে। এমন হতে পারে অনেক ব্যক্তি তারা নিজে নিজে সিদ্ধান্ত নিয়েছে, যেই মাকে দেখেছি তার সন্তানের বুকে পাথরের মতো আপনার কি বলে কাঠ দিয়ে বেঁধে তারপরে বলেছে সন্তান তুমি যুদ্ধে যাও, কারণ তার কাছে মনে হয়েছে এটা যুদ্ধ। হাসিনা কিন্তু এমনি এমনি পালায় নাই। শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে তখনই পালাতে বাধ্য হয়েছে যখন বুঝেছে তার অপরাধের সীমা এত বেশি হয়েছে আর তিনি সুস্থ শরীরে থাকতে পারবে না, তাই তিনি পালিয়েছেন। অতএব আসুন, সময় সংক্ষিপ্ত, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা আমাদের চেতনাকে যেন কোনোভাবে কোনো স্বার্থের কাছে মাথা নত না করি। আমরা আমাদের এই দল মত সবাইকে নিয়ে জাতীয় ঐক্য যেভাবে গঠন করব, তেমনি আমরা আমাদের জায়গা থেকেও এই শহীদ চেতনাগুলোকে উজ্জীবিত করে আগামীর রাষ্ট্র গঠন করব। এবং আগামীর রাষ্ট্র তেমন রাষ্ট্র চাই যেই রাষ্ট্রে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ঐক্যবদ্ধভাবে এই দেশের জন্য লড়াই করবে। কারো কোনো কুচক্রী মহলের ষড়যন্ত্রে আমরা ফাঁদে পাড়া দেব না। আপনারা ইতিমধ্যেই জানেন, পার্শ্ববর্তী দেশের একটা টিভি চ্যানেল ইতিমধ্যেই চট্টগ্রামটা কিন্তু নিয়ে নিছে। মানে এটা কিন্তু সিগন্যাল। আপনি মনে মনে ভাববেন না যে এটা কোনো মানে পরিকল্পনাহীন কোনো বক্তব্য না। এইরকম পাগল ছাগল দিয়েই গোয়েন্দা বিভাগের লোকেরা সবার আগে বলায়, কারণ ওইটা ডিপ্লোম্যাটিক ভাষায় বলাইলে এটা অপরাধ, তাই পাগল দিয়ে বলায়, যাতে পাগল বলতে বলতে একদিন ছাগলে বলবে, গরুতে বলবে, এরকম করতে করতে আরো বড় জায়গার লোকেরা বলবে, একটা সময় আপনার এটাকে তারা নিয়ে নিবে এবং তারা দখল করে নিবে। অতএব আমাদেরকে সতর্ক হতে হবে। মাতৃভূমি রক্ষার 1 ইঞ্চি জমিও এই দেশের ভূখণ্ডকে কোন দেশের কাছে আমরা পরাজিত হতে দিব না। এদেশ আমার, মাতৃভূমি আমার, এদেশটাকে আমরা সবাই মিলে রক্ষা করব। আর যারাই ওদের দাবেদারি করবে, আওয়ামী লীগের দালালি করবে, শেখ হাসিনা ফ্যাসিজমের দালালি করবে, তাদেরকেও আমরা পরাভূত করব, বাংলার জমিনকে রক্ষা করব। সেই দত্ত আহ্বান জানাই। ধন্যবাদ সবাইকে।